আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে বাংলা প্রথম পত্রের গদ্যের ক্লাসে আমরা দেখব বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এইখানে প্রথমেই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাংলা যে বানানটা দেখতে পাচ্ছ সেটা আসলে একটু আলাদা কিন্তু, তাই না? আমরা তো বর্তমানে হচ্ছে বাংলা লিখি এইভাবে, তাই না? কিন্তু এইখানে দেওয়া আছে হচ্ছে বাঙ্গালা, তাই না? এখানে মূলত আছে হচ্ছে কি উম এবং গ সংযুক্ত। তো তোমাদের জানার জন্য বলে রাখি, এই আমাদের যে পূর্ববঙ্গ যেটাকে বলা হয়ে থাকে বা ওই যে পূর্ববঙ্গ আসাম এই অঞ্চলটা আর কি, তো বা যে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্তমান এলাকা সেটা এক সময় ছিল হচ্ছে বাঙ্গালা নামে, ঠিক আছে? বাঙ্গালা। তো সেইখান থেকে আইসা এটা কি হয়েছিল বাঙ্গালা, তারপর কালের পরিবর্তনে সেটা আজকের এই বাংলা হয়েছে। এই অনুসার দিয়ে লেখার আগেও কিন্তু এটা লেখা হইতো কিভাবে? উম দিয়ে, বাংলা। এভাবেও কিন্তু এক সময় লেখা হয়েছে। তো ভাষার পরিবর্তনের দিকটা কিন্তু এইখানে স্পষ্ট আমরা দেখতে পাই যে এটা লেখা হয়েছিল হচ্ছে 1885-তে, ঠিক আছে? 1885-তে এই গল্পটা আর কি, বা প্রবন্ধ বলতে পারো আর কি। তো এটা লেখা হয়েছিল 1885-তে। তো সেই হিসেবে তৎকালীন সময় থেকে এখন তুমি যদি চিন্তা করো এই 21 শতকে আইসা ভাষা কিন্তু কি বেশ ভালোই পরিবর্তিত হয়েছে। বাঙ্গালা থেকে এটা হয়ে গেছে কি বাংলা। ওকে, তো এই যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের উদ্দেশ্য করে লিখেছিলেন, যারা হচ্ছে কি নতুন নতুন তৎকালীন সময়ে যারা নতুন সাহিত্য চর্চা করার চিন্তা ভাবনা করছেন বা করবেন বা শুরু করেছেন কেবলমাত্র, এখনো ওইভাবে বিখ্যাত হননি। তো তিনি কিছু কি দিক নির্দেশনামূলক কথা বলেছিলেন, সেইটা এই প্রবন্ধে আমরা দেখতে পারবো। তো আজকের ক্লাসে মূলত আমরা এটা মূল আলোচনা করব। এছাড়াও লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং প্রশ্ন সমাধানের মাধ্যমে এই বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন যে পাঠ রয়েছে তোমাদের সেটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা অর্জন করব। তো চলো দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। শুরুতেই আমরা দেখব লেখক পরিচিতি। যে ব্যক্তি লিখেছেন তার সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে, তাই না? আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নানান কারণে বাংলা সাহিত্যে বেশ বিখ্যাত। যেমন একটা আমি বলি শুরুতেই, সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, তার লেখক পরিচিতিটা পড়লে আমরা আরো জানতে পারবো, সমস্যা নাই। তো চলো আমরা শুরু করি। দেখি তিনি কত সালে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন। তাহলে তার জন্ম সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেবলমাত্র ইন্টারমিডিয়েটের জন্য না, ভবিষ্যতে যখন তুমি চাকরির প্রস্তুতিতে যাবা তখনও কিন্তু বঙ্কিমচন্দ্র খুব গুরুত্বপূর্ণ কি একটা মানুষ, যেই মানুষের উপর বা তার যে রচনা রয়েছে, তার যে সাহিত্য চর্চা রয়েছে বা তিনি সাহিত্যে যে অবদান রেখেছেন সেগুলো থেকে টুকটাক প্রশ্ন কিন্তু একেবারে তোমার চাকরির পরীক্ষা পর্যন্ত থাকবে। তো এই জিনিসগুলো একটু জেনে রাখো। ওকে, 1837 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কি কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম কি কাঁঠালপাড়া। তো তৎকালীন সময়ে তো হচ্ছে আলাদা করে আর বাংলাদেশ ছিল না, তখন যেই সাহিত্যিকরা ছিলেন ম্যাক্সিমামই দেখবো হচ্ছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে? পশ্চিমবঙ্গেই তারা জন্মগ্রহণ করেন। আর পশ্চিমবঙ্গ তখন কিন্তু এক বিশাল একটা বড় এরিয়া ছিল, যে কারণ হচ্ছে তোমার সবাই পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে যায় আর কি। যাই হোক, তো পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন। তিনি 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। তৎকালীন সময়ে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন। বর্তমান সময়ে তাহলে চিন্তা করো, বর্তমানের সাথে যদি তুমি মিলাও যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে ঠিক কতটুকু পড়াশোনা করেছেন। আরেকটা জিনিস হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন। যেমন দেখো, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। আর
এই যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার যে গ্রাজুয়েট ছিলেন বা স্নাতক যারা কমপ্লিট করেছে বা সম্পন্ন করেছে সেই স্নাতকদের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন। এই যে প্রথম স্নাতকদের একজন হচ্ছে তিনি। আর সেই বছরেই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কি কর্মজীবন শুরু করেন। অর্থাৎ ব্যক্তিগত জীবনে তিনি বেশ সচ্ছল জীবনযাপন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে লেখক বা সাহিত্যিকরা হচ্ছে কি একটু কি বলে গরিব পরিবেশে বড় হয়, তারা হচ্ছে কি বলে এটাকে জীবনে দারিদ্র্যের যে সম্পূর্ণ রূপ সেটা দেখতে পান। যেমন শরৎচন্দ্রের কথা যদি আমরা বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বেশ দরিদ্রতার সম্মুখীন হয়েছেন তার জীবনে, কিন্তু যারা হচ্ছে খুব ভালো পড়াশোনা করেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম বড়লোক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বড়লোক পরিবারের ছিলেন। যাই হোক, ওকে, তো তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, পেশাগত জীবনে কর্মজীবন শুরু করেন। এরপর দেখো, বঙ্কিমচন্দ্র 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন। দেখো, তার প্রথম রচনা ছিল কি কবিতা, যেটা প্রকাশ করেন, কিন্তু উপন্যাসেও কিন্তু তিনি বেশি বিখ্যাত আসলে উপন্যাসগুলোর জন্য। সার্থক উপন্যাস যেটা আমি বলছিলাম, দুর্গেশ নন্দিনী উপন্যাসটার নাম আমরা পাবো, এখানেই পাবো। তো এই যে দেখো, তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীকে, যেটা 1865-তে প্রকাশিত হয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য করা হয়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ঠিক কি কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখাগুলা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন বা তার লেখার সার্থকতা কোথায়, এটা কিন্তু আছে যে তার সাফল্য প্রধানত উপন্যাস ও প্রবন্ধ রচনায়। এটা আমি বললাম, বাংলা ভাষায় ইউরোপীয় ধাঁচের শিল্প সম্মত ও সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কি ইউরোপিয়ান ধাঁচ বলতে কি স্টাইল বোঝায় আর কি, তো ইউরোপিয়ান স্টাইলের যে সার্থক উপন্যাস বা লেখা সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। ওকে, অন্যান্য উপন্যাসের মধ্যে আছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ ইত্যাদি। যদি তোমাদের কোনো একটা বইও না পড়া থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমি বলবো অন্তত একটা পড়ো। আর যদি সবগুলা বই তোমরা পড়তে পারো, এখানে যে কয়টা নাম আছে, খুবই ভালো। ঠিক আছে, প্রত্যেকটা বই তোমাদের পড়া উচিত বলে আমি মনে করি। ভাষাগত দিক থেকে একটু পরিবর্তন লাগবে বর্তমান সময়ের তুলনায়। ওই সময়ের যে ভাষাগত লেখা যেটা ছিল, আমরা যেমন এখন খুবই চলিত রীতি যেটা দেখতে পাই, সেটা তো তখন ওইভাবে ছিল না। তো লেখার ক্ষেত্রে একটু হয়তো তোমার পুরনো ধাঁচের যে লেখার ধরন সেটা তোমার আছে, কিন্তু মানে ওইটা হচ্ছে কি ব্যাকরণগত দিক থেকে যদি আমি বলি, যেমন ধরো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়ে আমরা হচ্ছে এখন যেটা হচ্ছে বাড়ি লিখি, সেটা ছিল হচ্ছে কি বাড়ি, এরকম ছিল। তো এই রকম টুকটাক জিনিস থাকবেই, এগুলো যদি তুমি হচ্ছে বাদ দিয়ে পড়তে পারো খুবই ভালো লাগবে। প্রত্যেকটা বই প্রত্যেকটাই পারলে পড়ে ফেলো, তোমাদের জন্য এটা হচ্ছে আমার একটা কি সাজেশন থাকবে। ওকে, রাজমোহনস ওয়াইফ তার প্রথম উপন্যাস, যদিও জীবদ্দশায় উপন্যাসটি তিনি গ্রন্থাগারে কি প্রকাশ করেননি। তাহলে তার প্রথম উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ, কিন্তু কি বাংলার এই যে তার প্রথম উপন্যাস কিন্তু প্রকাশিত হয়েছিল যেটা, সেটা হচ্ছে কি দুর্গেশ নন্দিনী। আর রাজমোহনস ওয়াইফ হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস, যেটা তিনি কি তার জীবদ্দশায় কিন্তু এই যে উপন্যাসটি গ্রন্থাগারে তিনি প্রকাশ করেননি। ওকে, বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেন। বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ তার প্রবন্ধ গ্রন্থ। এই যে বিবিধ প্রবন্ধ, এইখান থেকেই মূলত আমরা আজকের যেই প্রবন্ধটা পড়ব সেটা নেওয়া হয়েছে। ওকে, এগুলো হচ্ছে কি তার প্রবন্ধ গ্রন্থ। কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুরের জীবন চরিত, হাস্যরসাত্মক নকশা জাতীয় গদ্য রচনা। কি কি? কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুরের জীবন চরিত। আচ্ছা, বিড়াল নামের একটা প্রবন্ধ ছিল, তোমাদের সিলেবাসে বা বইয়ে আছে কি নাই, সিলেবাসে নাই হয়তো, তোমাদের সিলেবাসে বিড়াল নাই, কিন্তু হচ্ছে আমাদের সময় হচ্ছে বিড়াল ছিল আর কি। তো বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
কমলাকান্তের দপ্তর থেকে নেয়া একটা ছোট গল্প। তো খুবই হাস্যরসাত্মক ভাবে তিনি সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে আসলে ফুটিয়ে তুলেছেন আর কি। তো কমলাকান্ত হচ্ছে তার একটা বিখ্যাত চরিত্র কিন্তু, ঠিক আছে। ওকে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা ও প্রকাশকে তার অনন্য কীর্তি বলে গণ্য করা হয়। বাংলা কথা সাহিত্য অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট বলে খ্যাত। তাহলে তার উপাধি কি? সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তিনি 1894 মৃত্যুবরণ করেন। আচ্ছা, একটা জিনিস মনে মিস করে গেছি, এটা বলা উচিত তোমাদেরকে, সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে কমলাকান্তের দপ্তর দেখতে পাচ্ছ না, তিনি কিন্তু এই কমলাকান্ত ছদ্মনামেও লিখেছেন, লেখালেখি করেছেন নানান জায়গায়। তো ছদ্মনামের ক্ষেত্রে তার কমলাকান্ত আছে। যাই হোক, তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই হচ্ছে জীবনী। তার লেখা প্রত্যেকটা বই যদি পারো তোমরা পড়তে পারো, খুবই ভালো লাগার কথা তোমাদের সাধারণত। যাই হোক, আর এখানে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন তো আমরা দেখবই। ওকে, তো লেখক পরিচিতি শেষ হলো, এবার আমরা একটু পাঠ পরিচিতিটা দেখি। আর পাঠ পরিচিতি সম্পর্কে আমি একটা কথা বলবো, যে তোমরা অনেক সময় দেখা যায় যে পাঠ পরিচিতিটা কি এড়িয়ে যাও, যে সৃজনশীল প্রশ্ন লিখবো, এমসিকিউ লিখবো, পাঠ পরিচিতি পড়ার দরকার কি। তাদেরকে একটু বলি যে ভর্তি পরীক্ষাতে পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই পাঠ পরিচিতি থেকে আসে। তো পাঠ পরিচিতিটা যদি এখন থেকে তোমার ভালো করে পড়া থাকে, তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। আচ্ছা, তো চলো পাঠ পরিচিতিটা দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে পরিচিত। কেন পরিচিত সেটা আমরা লেখক পরিচিতিতে আলাপ করেছি। তিনি বাংলার প্রথম সার্থক উপন্যাস লিখেছেন। তার সাহিত্যে হচ্ছে কি ইউরোপীয় ধাঁচে শিল্প সম্মত এবং সার্থক লেখা ছিল, বা সার্থক ধরন ছিল তার লেখার মধ্যে। তাকে সাহিত্য সম্রাট বলা হয়, এই আর কি। তো বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকা 1885 সালে। এটা আমি শুরুতেই বলেছিলাম যে তিনি হচ্ছে কি 1885 সালে এটা রচনা করেন। তো এটা প্রকাশিত হয় কোথায়? প্রচার পত্রিকায়। মারা যান তিনি কবে? 1894। তো মারা যাওয়ার প্রায় 9 বছর আগে এটা প্রকাশিত হয়। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এই জিনিসটা হচ্ছে কি আমি তোমাকে বলেছি কিন্তু যখন আমরা তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো পড়তেছিলাম তখন। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক কোন জায়গা, কি কারণে এটা অসাধারণ? চিন্তার মৌলিকত্বে। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। এটাও কিন্তু প্রবন্ধটার কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। অর্থাৎ আচ্ছা, এই সর্বকালীন বৈশ্বিক আবেদন মানে কি বোঝানো হচ্ছে, এটা আমি একটু লিখে দিই। এটা হচ্ছে এভারগ্রিন বোঝায় আর কি, যেটা সব সময়ই থাকবে আর কি। এভারগ্রিন একটা লেখা, তুমি যেই যুগেই চিন্তা করো না কেন সেই যুগের সাথেই এটা কি সুন্দরভাবে মিলে যায় বা খাপ খাইয়ে নেওয়া যায়। এটাকে বলা হচ্ছে কি সর্বকালীন বৈশ্বিক আবেদন রয়েছে বা এভারগ্রিন একটা রচনা। ওকে, নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। তাহলে তুমি যদি চিন্তা করো তুমি একজন লেখক হইতে চাও ভবিষ্যতে, বা কোনো কিছু রচনা করতে চাও, এই লেখাটা তোমার জন্যই। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কেবলমাত্র তোমার পড়ার জন্য এটা লেখেন নাই। তুমি যদি ব্যক্তিগত জীবনে কেউ চিন্তা করো যে আমি একজন লেখক হইতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে পরামর্শগুলো তিনি দিয়েছেন সেই পরামর্শগুলো তুমি নিতে পারো। ওকে, তিনি বলেন খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। তাহলে তুমি যদি লিখতে চাও তাহলে অবশ্যই কি খ্যাতি বা অর্থের চিন্তা শুরুতেই করা যাবে না। তোমাকে লিখতে হবে কি মানুষের কল্যাণ সাধন করা বা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। তাহলে তুমি যা রচনা করবা তা হয় সুন্দর হইতে হবে, নইলে মানুষের জন্য কল্যাণকর হইতে হবে।
যদি চিন্তা করো যে লিখে বিখ্যাত হয়ে যাব, সবাই ফটোগ্রাফ দেব, মানুষ ছবি তোলার জন্য আমার সাথে পাগল হবে, বা অনেক টাকা ইনকাম করে ফেলবো, এই ধরনের চিন্তা করলে কিন্তু কি লেখক হওয়া যাবে না। তার পরামর্শ হচ্ছে, বঙ্কিমচন্দ্রের পরামর্শ হচ্ছে, তোমাকে অবশ্যই কি কোনো সৌন্দর্য ফুটিয়ে তোলার অভিপ্রায় থাকতে হবে, অথবা মানুষের কল্যাণ হয় এরকম কিছু রচনা করতে হবে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তাহলে কি কি জিনিস পরিহার করতে হবে দেখো, অসত্য, নীতি নৈতিকতা বিরোধী, পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত অথবা স্বার্থ জড়িত রয়েছে এই রকম কোন লেখা থেকে বিরত থাকতে হবে। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। তাহলে যে কোনো রচনার ক্ষেত্রেই তুমি চিন্তা করো, পরীক্ষার খাতায় তুমি যখন পরীক্ষায় লেখো, প্রথমবারে যে লেখা যাও, পরে যদি রিভিশন দাও মনে হয় যে না এটা এভাবে না, ওইভাবে একটু পরিবর্তন করা উচিত, বা এখানে ভালো লেখে নাই, এটা একটু পরিবর্তন করা উচিত। এই যে বারবার হচ্ছে তুমি যখন সংশোধন করো, তো তোমার লেখাটা কি আরো নিখুঁত হয়, আরো সুন্দর হয়, ভাষাগত মাধুর্য আরো ভালো আসে। প্রথমবারে লিখে ওইটাই যদি ছাপায় দাও, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে মনে হবে যে না, ওই জায়গাটা হচ্ছে এত বেশি হচ্ছে মানুষের আগ্রহ ধরে রাখতে পারছে না, বা এই লেখাটা এইভাবে না লিখে ওইভাবে লেখা যাইতো, এই জায়গাতে খুঁত রয়ে গেছে। এই জিনিসগুলা যেন না হয় সেই জন্য তিনি বলেছেন কি লিখে রেখে দিতে, পরবর্তীতে এটা বারবার পড়ার মাধ্যমে কি এক সময় না এক সময় কি মনে হবে যে হ্যাঁ, পরিবর্তন করার পরে সেটা আরো সুন্দর হবে। তাহলে বারবার পাঠ এবং সংশোধন করা প্রয়োজন। যে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। এটার উদাহরণ যদি আমি দিই, মনে করো যে একটা এলাকা বা একটা জাতি বা একটা গোষ্ঠী সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি জানোই না, তারপরেও তুমি তাদের সম্পর্কে কিছু লিখে ফেললা, তাহলে এটা কি হবে? কোনোভাবে হবে অনুচিত। ঠিক আছে? তাহলে যে বিষয়ে তোমার ধারণা নাই বা যে বিষয়ে তোমার অধিকার নাই সেইখানে তুমি কিছু লিখবা না। লিখতে উৎসাহিত করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর লেখায় বিদ্যা জাহির করা, আমি খুব জানি, এইরকম কোনো মনোভাব নিয়ে যে লেখা আছে সেইটা করা যাবে না। পাশাপাশি তিনি অনুকরণ বৃত্তিকেও দূষণীয় বলেছেন, অর্থাৎ তোমার নিজের একটা মৌলিক লেখার ধরন থাকতে হবে। তুমি যদি অন্য কোনো লেখককে অনুকরণ করো, তার মতো করে লেখার চেষ্টা করো, তাহলে সেটা হবে না। যেমন বর্তমান সময়ে যদি আমি কয়েকজন কথা সাহিত্যিকের কথা বলি, তাহলে হুমায়ুন আহমেদের নাম আসে। যে অনেক লেখকই তো বর্তমানে দেখবো ফেসবুকে যারা লেখালেখি করে বা বইটই প্রকাশ করে, তারা চেষ্টা করে যে হুমায়ুন আহমেদের মতো করে একটু লেখার জন্য, তার লেখার মধ্যে ওই ধাঁচটা আনার জন্য। এই যে অনুকরণ করার যে প্রবণতা, সেটা কিন্তু আসলে কি একজন লেখকের মৌলিকত্বকে নাই করে দেয়। তো এই মৌলিকত্বটা বজায় রাখতে হবে, অনুকরণ করা অনুচিত বা অনুকরণীয় হওয়া যাবে না। তুমি তার কাছ থেকে তার বই বা যে কোনো একজন লেখকের বই পড়ে সেটা থেকে তুমি গভীরভাবে জ্ঞান নিতে পারো যে লেখা কেমন হওয়া উচিত, কিভাবে হচ্ছে পাঠকের মনোযোগ ধরে রাখা যায়, কিন্তু তার লেখার যে ধরন আছে সেইটা অনুকরণ করা সেটা কিন্তু অনুচিত। অনাবশ্যকভাবে লেখার ষষ্ঠ বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয়। সারল্যকেই তিনি সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। তাহলে তোমার লেখা হইতে হবে কি সরল। তাহলে প্রশ্ন যদি আসে শ্রেষ্ঠ অলংকার কি, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখার শ্রেষ্ঠ অলংকার কি? সরলতা বা সারল্য। সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগ উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয়ই নিশ্চিতভাবে কি উপকৃত হবেন, তেমনি আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ আরো সমৃদ্ধ হবে। তাহলে যদি প্রশ্ন আসে
যে নবীন লেখকরা যদি বঙ্কিমচন্দ্রের এই রচনা বা বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন অনুসরণ করেন তাহলে কি সমৃদ্ধ হবে? তাহলে যে কি মননশীল ও সৃজনশীল জগৎ, এইটা কিন্তু তুমি মূল গদ্যে বা মূল প্রবন্ধটাতে কোথাও পাবা না। এইটা যদি পরীক্ষায় আসে, এটা পারার জন্য কিন্তু তোমার কি পাঠ পরিচিতিটা জানতে হবে। তাহলে পাঠ পরিচিতিটা বেশ মনোযোগ দিয়ে পড়বা। আর আমি তো মোটামুটি দাগায় দিছি, মার্কও করে দিছি। এমন না যে আমি যেগুলো কেবল মার্ক করছি সেগুলাই হচ্ছে পরীক্ষায় আসার মতো। পুরোটা থেকে আরো ভিন্নভাবে কিন্তু প্রশ্ন হইতে পারে, এই জন্য পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে কি একদম ভালো করে পড়বা। এবারে আমরা দেখব হচ্ছে শব্দার্থগুলা। শব্দার্থগুলা যদি আগে জানা থাকে, যেহেতু এটা সাধুরীতিতে লেখা, অনেক কিছুই বর্তমানের ভাষার সাথে কি পরিবর্তিত হয়ে গিয়েছে। তো যেহেতু পরিবর্তিত হয়েছে, আমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। এই জন্য আমরা শুরুতে শব্দার্থগুলো দেখব, দেখে সেখান থেকে কি আমরা অর্থগুলো জানা থাকলে যখন মূল পাঠে আমরা জিনিসটা পাবো তখন সেটা আমাদের জন্য কি খুবই সহজ হয়ে যাবে। ওকে, যেমন যশ। যশ শব্দের অর্থ হচ্ছে কি সুখ খ্যাতি বোঝায়, নাম যশ প্রতিপত্তি আমরা ব্যবহার করি না, তো যশ মানে হচ্ছে কি সুখ খ্যাতি কীর্তি, এইটা বোঝায় যে যশ। সুনাম। লোকরঞ্জন মানে মানুষের মনোরঞ্জন করা বা একজনকে খুশি রাখা, আর কি খুশি রাখা বা সন্তোষজনক রাখা, এই জন্য এটাকে বলা হয় কি জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। ধর্মবিরুদ্ধ মানে নীতি নৈতিকতার বিরুদ্ধে, অর্থাৎ কোন একটা জাতি বা ধর্মের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে তুমি লিখবা যে তুমি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোন একটা ধর্মকে ছোট করলা বা খাটো করলা, এই জিনিসটা করা যাবে না। তো ধর্মবিরোধী লেখা লেখা যাবে না। কোটেশন। কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি। কেউ কোনো একটা কথা বলল, সেটা সেভাবেই রেখে দাও। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই। তিনি বললেন, আমি একজন শিক্ষক। এই যে আমি লিখলাম তিনি বললেন আমি একজন শিক্ষক, তাহলে এই কথাটা বলেছেন কি তিনি। তো আমি যদি তোমাদের সামনে এসে বলি তিনি বললেন আমি একজন শিক্ষক, তাহলে আমি একজন শিক্ষক কি আমার কথা নাকি আমি আরেকজনের কথা বলতেছি? ওই আরেকজন ব্যক্তি। এই তিনি হচ্ছে এইভাবে কথাটা বলেছেন ওনার নিজের ব্যাপারে, আমি একজন শিক্ষক। তাহলে এই কথাটা হচ্ছে কি একটা কোটেশন বা উদ্ধৃতি। এই জন্য এটা কিন্তু হচ্ছে এই যে কোটেশন মার্কের মধ্যে যে লেখাটা থাকে সেটাই। তো এই যে কোটেশন হচ্ছে উদ্ধৃতি, অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে লেখায় ব্যবহার। তো তুমি এইভাবে হচ্ছে কি ব্যবহার করতে পারো। অলংকার। অলংকার মানে কি ভূষণ, প্রসাধন, শোভা। তো এই ক্ষেত্রে ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ। আমরা পাঠ পরিচিতিতে পড়েছি যে লেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো অলংকার হচ্ছে কি সারল্য। সরলতা যদি থাকে তাহলে লেখা খুব বেশি সুন্দর বা মাধুর্যপূর্ণ হয়। ব্যঙ্গ মানে হচ্ছে পরিহাস করা বা বিদ্রুপ করা। কদাপি, কখনো, কোনো কালে। বাঙ্গালা। বাংলা 19 শতকে বঙ্কিমচন্দ্রের কালে শব্দটি, এই যে বাঙ্গালা রূপে লেখা হতো, শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে বাঙ্গালা, বাংলা, বাংলা। আমি যেটা শুরুতেই বলেছিলাম, একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এভাবে পরিবর্তিত হয়েছে। দেখো বাঙ্গালা ছিল, বাংলা হয়েছে উম দিয়ে, তারপর সেটা কি এখন বর্তমানে অনুস্বার ব্যবহার করে লেখা হয়। এর আগে বাঙ্গালা ছিল, এর আগে ছিল কি বাঙ্গালা। ওকে, মূল পাঠে যাই। শব্দার্থ খুব বেশি নাই, তো আমরা আশা করি যদি আরো কোনো শব্দ এরকম পাই যেটা হচ্ছে তোমাদের বলা দরকার অর্থ, সেই অনুযায়ী আমি ব্যাখ্যা করে দেব। তো মূল পাঠে এখানে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট তিনি লিখেছেন। এই যে দেখো 1 2 3 4 5 6 7 এভাবে তিনি বেশ কয়েকটা হচ্ছে লিখেছেন। তো যেহেতু পরামর্শ, তো কয়েকটা পরামর্শ তিনি এখানে দিয়েছেন। তো এই পরামর্শগুলো আমরা একটু দেখি। যদি তুমি লেখক হইতে চাও তাহলে তোমার জন্য এটা আরো মনোযোগ দিয়ে দেখার বিষয়। আর যারা লেখক হইতে চাও না তারা পড়ার জন্য, পারার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য এটা পড়বা। 1, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না,
লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। তাহলে যশ মানে হচ্ছে কি সুখ্যাতি। যেমন আমরা পাঠ পরিচিতিতে কিন্তু এটা দেখছি যে খ্যাতির জন্য লিখতে তিনি অনুৎসাহিত করেছেন। তাহলে তুমি যদি চিন্তা করো যে আমার সুনাম হবে, যশ শব্দ অর্থ কি সুনাম, সুনাম হবে এই জন্য যদি তুমি লিখো তাইলে কোনো লাভ নাই। সুনামের জন্য লেখার চাইতে কি করতে হবে, তোমাকে ভালো লেখার দিকে মনোযোগ দিতে হবে। কারণ লেখা যদি ভালো হয় তাহলে সুনাম এমনিতেই চলে আসবে। উদাহরণ যদি দেই আমরা এটারও, একজন খেলোয়াড় সে যদি চিন্তা করে আমি বিখ্যাত হওয়ার জন্য খেলবো, তাইলে তার পক্ষে বিখ্যাত হওয়া সম্ভব নাও হইতে পারে। কিন্তু ওই ব্যক্তি যদি চিন্তা করে যে আমি খেলবো, শুধু খেলবো, ঠিক আছে, তাহলে দেখবা যে খেলা যদি তার ভালো হয় এমনিতেই সে একদিন সুনাম পায় যাবে। এই আর কি। তো লেখার ক্ষেত্রেও কিন্তু একই, তুমি সুনাম কামাবা বা হচ্ছে খুব বেশি নামি দামি লেখক হবে এই চিন্তা করলে তোমার কি সুনামও আসবে না, লেখাও ভালো হবে না। যদি লেখা ভালো হয় তাহলে তোমার সুনাম নিয়ে চিন্তা করার দরকার নেই, এমনিতেই আসবে। ওকে। 2, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। আচ্ছা, এই পরামর্শটা যদি ব্যাখ্যা করি তাহলে সহজ ব্যাখ্যার উদাহরণ হিসেবে যেটা আনা যায় সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে দেখবা যে নাটক বা সিনেমা যেগুলা বানানো হচ্ছে সেইটার উদাহরণ নিলেই সহজে বুঝে যাওয়া। যে তুমি যদি টাকার কথা চিন্তা করো কেবল, তাইলে কি সেটার অবস্থা হবে এরকম যে তুমি কেবল মানুষের মনোরঞ্জন করার জন্য লিখতেছো। বাংলা নাটকের কথা যদি বলি, আমি নাম বলবো না, নাটকের কোনো, তোমাদের মাথায় যেটা আসে যে আসলে যে কোনো নাটকে দেখবো বর্তমান সময়ে অশ্লীল গালিগালাজ স্ল্যাং প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কারণ কারণ যত বেশি নাটকটা এরকম মানুষের যা শুনতে চায় তাই যদি তুমি শোনাও তাহলে সেটা হচ্ছে ভিউ আসে বেশি, আর যত বেশি ভিউ তত বেশি টাকা। এই চিন্তা করে মানুষ কিন্তু এখন কি এইরকম আজে বাজে গল্পের কথাবার্তার কি নাটক বানায়, মানুষ এগুলো দেখেও। কিন্তু এই যে বাংলাদেশের মানুষের বা বর্তমান সময়ে তাদের রুচি ও শিক্ষা সেটা কিন্তু আসলে কি খুব বেশি উন্নত না। তো রুচি ও শিক্ষা যদি নিম্নমানের হয় তাহলে কি রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া পড়ে। তো এই যে সস্তা ভিউয়ের জন্য যেসব নাটক বা ইউটিউব ভিডিও ইউটিউবাররা বানায় সেগুলো হচ্ছে কি আমাদের রুচি ও শিক্ষা নিম্নমানের হওয়ার কারণে তাদের রচনা হচ্ছে বিকৃত, এবং সেটা কিন্তু অবশ্যই ভালো না, অনিষ্টকরই, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এই একটা জিনিস দেখো, এটা তিনি লিখেছেন হচ্ছে 1885-তে। তাইলে বর্তমান দিনের নাটক সিনেমার সাথে লেখার সাথে সাহিত্যের সাথে কিন্তু এখন মিলে যাচ্ছে জিনিসটা। এই যে মিলতেছে এই জন্য এটাকে এভারগ্রিন বলা হয়। এটা যে কোনো সময়ের সাথে কি মিলে যায়, যে কোনো সময় এটা মানে সময়কালের কথা বলতেছি, যে কোনো সময়কালেই এটা একদম রিলেটেবল আর কি, প্রাসঙ্গিক। ওকে। 3, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধিত করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে বর্ণনা করা যেতে পারে। তাহলে তোমার কি করতে হবে, লিখতে হবে অবশ্যই কি দেশের বা মানুষের কিছু মঙ্গল সাধনা করা। তোমার লেখা হয়তো কারো পক্ষে যাবে না, কারো বিপক্ষে চলে যাবে, কেউ তোমার লেখা পছন্দ করবে না, কেউ পছন্দ করবে, এরকম নানান রকম মতাদর্শ অনুযায়ী কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে। কিন্তু তোমার লেখার মাধ্যমে যদি দেশের এবং জাতির কল্যাণ হয় তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে। যেমন ধরো যে
2024-এর যে জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা কিন্তু ফেসবুকের কারণে অনেকটা কিন্তু ভালো হয়েছিল। কারণ ওই যে সমাজে সচেতন যেই লেখক বা তরুণরা ছিলেন, তারা ফেসবুকে নিয়মিত কি এই সরকারের যে ফ্যাসিবাদী আচরণ ছিল সেটার বিরুদ্ধে তারা লেখালেখি করেছে। সরকারের প্রতিটা দুর্নীতি বা অন্যায়ের ক্ষেত্রে তারা ভয়েস রেজ করছে। এই যে লেখালেখি, এতে কিন্তু কি দেশের বা সমাজের কল্যাণ হয়েছে। তো যেহেতু কল্যাণ হয়েছে, সেই কারণে তাদের লেখালেখি করাটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাদের একজন লেখকের লেখা দেখে আমাদের মনে কিন্তু কি বিদ্রোহ জাগতে পারে। আর একটু উদাহরণ যদি দেই, 1971 সালের মুক্তিযুদ্ধের কথা। 1971 সালে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু লেখক, গায়ক, শিল্পীরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ তারা যখন মানুষকে উদ্বুদ্ধ করেছেন লেখার জন্য তাদের কবিতা, গান বা গল্পের মাধ্যমে, তখন কিন্তু মানুষ এই পাকিস্তানের থেকে মুক্ত হওয়ার জন্য, যে আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম 23 বছর ধরে, সেই 23 বছরে বৈষম্যের বেড়াজাল ভেঙে দেশকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু মানুষ যুদ্ধ করেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি সমাজের কল্যাণ বয়ে এনেছে। তো এই কল্যাণ সাধন করা যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই তোমার উচিত লেখালেখি করা। আরেকটা কি কারণে লেখালেখি করা যেতে পারে, সেটা কি সৌন্দর্য সৃষ্টি করিতে পারা। তোমার আশেপাশে যে জিনিসগুলা ঘটতেছে, যা তুমি দেখতেছো, যে কোনো একটা কবিতা, এগুলো যদি তুমি মনের মাঝে যে অনুভূতিটা আসে সেটা যদি সুন্দর করে ফুটায় তুলতে পারো, তাহলে এই সৌন্দর্যের অনুভূতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই সৌন্দর্য সৃষ্টি করতে পারা কিন্তু খুবই জরুরি। সৌন্দর্য সৃষ্টি করতে পারলে লেখালেখি করা উচিত। ওকে। আর অন্য উদ্দেশ্য লেখলে কি ওই যে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যেতে পারে। ওই যে ভিউয়ের উদ্দেশ্যে তারা লেখালেখি করে, নাটক লেখে, এগুলো হইলে এরকম অবস্থা হবে। ওকে। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। কথাগুলো দেখো, এই জিনিসগুলো এখন বর্তমান সময়ের সাথে কত প্রাসঙ্গিক। কি অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন, এই জিনিসটা তুমি খেয়াল করবা রাজনৈতিক লেখার ক্ষেত্রে বেশি। একটা দল আর একটা দলের বিরুদ্ধে নিয়মিত প্রপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, একটা কিছু হইলেই অন্যের উপর দোষ চাপায় দিচ্ছে, নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যকে ছোট করতেছে। এই যে চিন্তা ভাবনা, এই যে কাজ, বা কোনো জিনিসকে বিকৃত করে উপস্থাপন করতেছে, এটা করলে কি সমাজের কিন্তু কোনো রকম ভালো হয় না। তো এটা কখনোই কল্যাণকর কোনো কিছু নয়। যেমন এই যে হিতকর, হিতকর শব্দের অর্থ কি কল্যাণকর বা মঙ্গলজনক, যেটাই বলো, কল্যাণকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারেই পরিহার্য। তাই এটাকে কি একেবারে বাদ দিয়ে দিতে হবে। পরিহার করা মানে বাদ দেওয়া। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি যদি প্রশ্ন আসে, লিখে দিবা সত্য ও ধর্ম। অন্য কোনো উদ্দেশ্য লেখনি ধারণ মহা পাপ। তাহলে সত্য এবং ধর্মের বাইরে যে কোনো উদ্দেশ্যে যদি তুমি লেখো, সেটা অবশ্যই কি একটা মহা পাপ। এরপরে দেখো, যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। এটা একটু খেয়াল করো। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়মটি রক্ষা করা, নিয়ম রক্ষাটি ঘটিয়ে উঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। ওকে, দুইটা জিনিস আমরা পাইলাম। প্রথম যেটা আমরা পাইলাম, যে কোনো একটা লেখা, প্রবন্ধের ক্ষেত্রে দেখো, এই যে প্রবন্ধ অনেক দোষ আছে,
তাহলে কিছুকাল যদি তুমি রেখে তারপর সেটাকে সংশোধন করো, তাহলে সেটা যদি প্রবন্ধ হয় দেখবো এটার মধ্যে অনেক ভুল লেখা আছে। আর যদি কাব্য মানে কবিতা, নাটক, উপন্যাস এরকম কিছু হয়, সেটা একেবারে 2-1 বছর ফেলে রাখতে হবে। 2-1 বছর যদি তুমি ফেলে রাখো, তারপর যদি দেখো, তারপর সংশোধন যদি করো, তখন দেখতে পাবা কি লেখার মান, লেখার এই যে উৎকর্ষ লাভ করে, মানে হচ্ছে কি লেখার গুণগত মান আরো অনেক ভালো হয়। এই গুণগত মান ভালো হওয়ার দিকটা কিন্তু এখানে তোমাকে ফুটিয়ে তোলা হচ্ছে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে সাময়িক সাহিত্যের কার্যে যারা ব্রতী, অর্থাৎ তুমি যেই লেখাগুলো লেখো বা একজন লেখক যে লেখাগুলো লেখে সেগুলো আসলে হচ্ছে কি লিমিটেড টাইমের জন্য। তিনি চান না যে দীর্ঘ সময় তার লেখাটা বেঁচে থাকুক বা টিকে থাকুক। তিনি শুধুমাত্র এই এখনের সময়ে এটা চলতেছে, এখন এইরকম লিখলাম, কয়দিন পরে আরেক রকম চলবে, তখন অন্যরকম লিখলাম। এই প্রবন্ধটার উদাহরণে নাও, বর্তমান সময়ের সাথে এখনো কত প্রাসঙ্গিক। তাহলে এটা যদি সাময়িক চিন্তার জন্য হইতো, তাহলে শুধু 1885 থেকে 1890-94 তিনি মারা যাওয়ার পরেই এটা শেষ হয়ে যেত, তাই না? তাহলে সেটা কিন্তু হয় নাই, এখনো এই জিনিসটা প্রাসঙ্গিক। তাহলে এটা হচ্ছে কি সাময়িক সাহিত্য না। তো সাময়িক সাহিত্য যেটা, সেটা শুধুমাত্র কেবল ওই সময়ের জন্যই তুমি লিখলা, তো এটা হচ্ছে কি লেখকের পক্ষে অবনতি কর, লেখকের ক্ষতি এটাই হয়। ওকে, পরে যে বিষয় যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতেও এই নিয়মটি রক্ষিত হয় না। তাহলে যেইখানে তোমার অধিকার নাই, যে বিষয় সম্পর্কে তুমি জানো না, যে বিষয় সম্পর্কে তুমি সঠিকভাবে ওয়াকিবহাল না, সেইটা হচ্ছে কি তুমি রচনায় অন্তর্ভুক্ত করবা না, সেই বিষয়ে তুমি কোনো লেখালেখি করবা না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাটির বিশেষ হানিজনক। তাহলে বিদ্যা প্রকাশ, আমি খুব জ্ঞানী লোক, এই যে তোমার জ্ঞানের যে আধার নিজেকে মনে করে সেটা ফুটায় তুলতে হবে, সেটা প্রকাশ করতে হবে, এই ধরনের জিনিস হচ্ছে কি কখনোই পাঠকের জন্য বিরক্তিকর হয়, এটা অতিশয় বিরক্তিকর হয়, পাঠক কখনোই পছন্দ করে না, পাঠকের কাছে এটা বিরক্তিকর লাগে। আবার হচ্ছে কি একটা রচনার মধ্যে যে গুছানো বা পরিপাটি যে ভাবটা থাকে, সেই জিনিসটাও কি নষ্ট হয়। তাহলে তোমার লেখাটা যদি পরিপাটির বদলে এলোমেলো লাগে, তাহলে তোমার বিদ্যা জাহির করে কি লাভ আছে? বিদ্যা জাহির করে লাভ নাই। কারণ এই পরিপাটি ভাবটা যদি নষ্ট হয়ে যায় তোমার লেখার, তখন দেখা যাবে যে পড়তেছে না একজন পাঠক, সে বিরক্তি ভরে তোমার লেখা ফেলে দিচ্ছে, পড়বে না, রেখে দিবে। ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করিবেন না। তাহলে এখানে কি বলছেন দেখো, এখনকার প্রবন্ধে তিনি কি এই ভিন্ন ভিন্ন ভাষার যে কোটেশন রয়েছে, উদ্ধৃতি রয়েছে, সেগুলা বেশি দেখতে পান। কিছু হইতেই যে জার্মান একজন লেখক বলেছেন, ইংরেজি কবির মতে, ফরাসি সাহিত্যিকের মতে, এই যে জিনিসগুলো, এই কোটেশন যদি দেওয়া হয় আর কি, তাহলে বলতেছে যে ভাষা আপনি জানেনই না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ, কদাচ মানে হচ্ছে কি কখনো কখনো, আমরা পড়ছিলাম কখনো। তাহলে যে ভাষা আপনি জানেন না, সেইখান থেকে কোনো প্রকার কোটেশন নেওয়ার দরকার নাই, নিজে যেইটুকু জানেন সেইটুকু থেকে লিখেন, সেটাকে সুন্দর করে উপস্থাপন করেন। বিদ্যা জাহির করার দরকার নাই যে আমি হচ্ছে বিভিন্ন ভাষার উপন্যাস থেকে জানি, যে বিভিন্ন ভাষার লেখকদের কথা জানি। তারপর অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে, ভান্ডারে না থাকলে মাথা কুটিলেও আসিবে না। তাহলে কোন একটা লেখা যখন আমরা পড়ি, তখন আমরা চাই ওটার মধ্যে একটু হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক, কমেডি কিছু থাকুক। তো লেখকদের প্রতি তিনি বলেছেন যে দর্শক কমেডি পছন্দ করে, তার মানে এই না যে জোর করে সেটার মধ্যে কমেডি নিয়ে আসতে হবে, ব্যঙ্গাত্মক কিছু আনতে হবে। রসিকতার জন্য কি চেষ্টা করতে হয় না, অলংকার প্রয়োগ করার জন্য চেষ্টা করতে হয় না। যদি নিজের মাঝে এই জিনিসটা থাকে, তাহলে সেটা কি আপনি চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। তাহলে যদি না থাকে, তাহলে কোনোভাবেই সেটা কি আনা
সম্ভব না। তাহলে কি বলছেন? অলংকার প্রয়োগ ও রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নাই। তাহলে বঙ্কিমচন্দ্রের মতে সবচেয়ে কদর্য কি? এইটা, ঠিক আছে। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টা করাটা হইল সাহিত্যের অন্যতম কদর্য বিষয়। কদর্য শব্দের অর্থ হচ্ছে কুৎসিত। ওকে, পরবর্তীতে তিনি বলেছেন, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন বিধি কি? এটা যদি প্রশ্ন আসে, দেখবা যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেটা কাটিয়ে দিবে। কেন কাটবা? আমি যে কথা আমি সে কথা বলি না। আচ্ছা, বঙ্কিমচন্দ্র বলতেছেন সবচেয়ে প্রাচীন বিধি হচ্ছে যেখানে সুন্দর অলংকার বা ব্যঙ্গ বেশি সুন্দর করে মানায় যায়, সেটা হচ্ছে কি কেটে দিতে হবে। তাহলে সাহিত্যের সবচেয়ে প্রাচীন বিধি হচ্ছে এইটা। কিন্তু বঙ্কিমচন্দ্র এটার সাথে একটু দ্বিমত করতেছেন। দ্বিমত করার সাথে কিন্তু তিনি একটা পরামর্শ দিচ্ছেন। যে কি পরামর্শ? এই যে আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবেন, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়লে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। তাহলে উনি একটা শর্ত যুক্ত করে রাখছেন, প্রাচীন বিধি অনুযায়ী যে জায়গায় অলংকার বা ব্যঙ্গ খুব সুন্দর মনে হয় সেটা কাইটা দিতে হয়। কারণ এই সুন্দর জিনিসটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে প্রকৃতপক্ষে ভালো হয় না, মনে হয় যে সুন্দর, মনে হচ্ছে যে খুব ভালো, কিন্তু আসলে হয় না। তো বঙ্কিমচন্দ্র বলতেছেন এই জিনিসটা তুমি কেটে দিবা না, একটা শর্ত অনুসরণ করো, তারপর কাটো। কেন এই কথাটা বললেন? এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে ভাই কেন বললেন। এটার কারণ হচ্ছে যে এখন তোমার কাছে একটা জিনিস ভালো লাগছে, কিন্তু সবাই বলতেছে এই জিনিসটা কেটে দাও, বাদ দিয়ে দাও, এটা কইরো না। তাহলে সেই ক্ষেত্রে তোমার মন খারাপ হবে না? অবশ্যই হবে। তো তোমার কিন্তু এটা কি যাচাই করা উচিত। তো এই যাচাই করার জন্যই হচ্ছে কি বন্ধুবর্গকে বারবার পড়া শোনাবা। যদি আসলেই ভালো হয় তাহলে তো বুঝা যাবে, আর যদি ভালো না হয় তাহলে নিজের কাছেই কিন্তু কি সেটা বোঝা যাবে, আর তখন সেটা কিন্তু আর বন্ধু বান্ধবের কাছে পড়তে মন চাইবে না, তখন কাটিয়া দিতে হইবে। মূল কথা হচ্ছে এইটাই, যে যেই জায়গায় সবচেয়ে অলংকার বা ব্যঙ্গ হচ্ছে খুব সুন্দর বোধ হবে সেটা কাইটাই দিবা, আরেকজনকে শোনায় হইলেও কাটবা, এমনি কাটলেও কাটতে পারো। ওকে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। তাহলে শ্রেষ্ঠ অলংকার কি? সরলতা। যিনি দুঃখিত কি করলাম, ওকে, সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। এইটার জন্য আমি আবারও হুমায়ুন আহমেদের উদাহরণ একটু আনবো। যেমন তুমি যদি অন্য যে কোনো লেখকের বই পড়তে বসো, তোমার সেটা হচ্ছে অনেক সময় ভাষাগত কারণে বা যে কোনো কারণে সেটা হচ্ছে কি খুব বেশি মনকে আকৃষ্ট করতে পারবে না। কিন্তু হুমায়ুন আহমেদের বইয়ের লেখার অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে তার লেখার সহজাত প্রবৃত্তি। তুমি যখন পড়বা না, তোমার কাছে ভাষাগুলো ভাষাগতভাবে খুবই সহজ হয়, জিনিসটা তোমার মনোযোগ ধরে রাখবে, কাহিনীটা তুমি বুঝতে পারবা, পড়ে আরাম পাবা। তখন তুমি ধীরে ধীরে যদি পাঠক হও, তখন আবার কি সাধু ভাষা বা ভিন্ন ভাষা যেই রকমই থাকুক না কেন সেটা পড়েও তোমার ভালো লাগবে। তো এই যে ভাষাগত মাধুর্য, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা তুমি কেবল রক্ষা করতে পারবে যদি সহজ সরল ভাষায় লেখো। কঠিন ভাষার অবতারণা করলে কিন্তু কি লেখার ভালো লাগে না। যেমন যদি একটু উদাহরণ দিই, একজন মানুষ যদি তোমার সাথে হচ্ছে একদম শুদ্ধ ভাষায় একদম প্রমিত বাংলা বিভিন্ন ডিকশনারি থেকে শব্দ আইনা তোমার সাথে কথা বলে, তার সাথে কথা বলতে তোমার একটু ভাল লাগবে না। কিন্তু নিজের ভাষায়, নিজের আঞ্চলিক ভাষায় বা হচ্ছে তোমার পরিচিত ভাষায় যদি কেউ কথা বলে, তাহলে কিন্তু দেখবা যে তোমার সেটা কি
খুবই ভালো লাগতেছে এবং তার সাথে কথা বলতেও তুমি কি খুব কমফোর্টেবল ফিল করবা। এই জিনিসটাই আর কি, যে তোমার ভাষা যদি সরল হয়, তোমার লেখা খুব সুন্দরভাবে যদি তুমি বুঝাইতে পারো সহজ ভাষায়, তাহলে কঠিন ভাষার প্রয়োগ করার দরকার নাই। 11 নম্বরে কি, কাহার 11 নম্বর হচ্ছে কাহারও অনুকরণ করিও না। ওই যে কারো লেখা অনুকরণ করতে, নকল করতে মানা করা হয়েছে। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। তাহলে অনুকরণ করলে কি হয়, তুমি শুধুমাত্র তার দোষগুলাই নিয়ে আসবা, ভালো গুণগুলা নিতে পারবা না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপ লিখিয়াছেন, আমিও এই রূপ লিখিব, এ কথা তদাপিও মনে স্থান দিও না। তাহলে এই যে রবীন্দ্রনাথ যে স্টাইলে লাগছে সেই স্টাইলে লিখবো, হুমায়ুন আহমেদ যেই রকম ভাবে লিখছে সেইভাবে লিখবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ধরনের লেখা লিখতেন সেই স্টাইলে লিখবো, এইরকম চিন্তা যদি করো তাহলে দেখা যাবে কি দোষগুলাই অনুকৃত হচ্ছে, গুণগুলা না। 12, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। কোন একটা ঘটনার বর্ণনা তুমি লিখলা, ইতিহাস বিষয়ে তুমি এটা খেয়াল করো। এই যে ইতিহাসের ক্ষেত্রে যদি তুমি কোনো ঐতিহাসিক কোনো কিছু লেখো, তাই না, তাহলে এটা আমি লিখে যে ঐতিহাসিক গ্রন্থ রচনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার হাতে প্রমাণ না থাকে তাহলে সেটা কি অবশ্যই মিথ্যা, অসত্য হয়ে যাচ্ছে। তাহলে অসত্য কি তুমি লিখতে চাও? অবশ্যই চাইবা না। তো এই জন্য সবসময় কি হাতে প্রমাণগুলা রাখতে হবে। প্রমাণ সংযুক্ত না করলেও হয়, অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় প্রয়োজন পড়ে না, কিন্তু প্রমাণ ছাড়া লেখা উচিত না। এরপর 13, বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগ হইতে থাকিবে। তাহলে সর্বশেষ পরামর্শ হচ্ছে এই বাকি যে 12টা পরামর্শ আছে সেইগুলা নিয়ম মাফিক মেনে চলা। যদি মেনে চলা সম্ভব হয় তাহলে কি বাংলা সাহিত্য ধীরে ধীরে বেগ পাবে, বাংলা সাহিত্যের বিকাশ ঘটবে, উন্নতি হবে। আর বাংলা সাহিত্য হচ্ছে কি বাংলার ভরসা। এখানে বাংলার ভরসা মানে হচ্ছে এক্ষেত্রে বাংলা সাহিত্য, এটা হচ্ছে ভাষা বোঝানো হচ্ছে, আর এটা হচ্ছে অঞ্চল বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে বাংলার ভরসা মানে কিন্তু এটা ভাষার উপরে ভরসা করা হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ বা বাংলা যেটাকে আমরা বলি তৎকালীন সময় যে বাংলা বোঝাইতো সেই বাংলার ভরসা বোঝানো হয়েছিল কি সাহিত্য, অর্থাৎ সাহিত্যের উপর ভর করেই কিন্তু একটা অঞ্চল বিকশিত হয়। তো বাংলার সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো যদি বাংলার লেখকগণ রক্ষা করতে পারেন তবেই বাংলা সাহিত্য কি বিকশিত হবে। এই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন লেখকদের প্রতি 13টা পরামর্শ, যেটা আমরা কি দেখি তার বিবিধ প্রবন্ধতে বর্তমানে রয়েছে। এটা প্রচার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর এটা একটা কি সর্বকালীন এভারগ্রিন একটা রচনা, যেটার সবসময় নিবেদন আছে। তাহলে সর্বকালীন বৈশ্বিক নিবেদন এই প্রবন্ধের কিন্তু রয়েছে। তুমি যদি নিজে ব্যক্তিগতভাবে লেখক হইতে চাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী হও, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের হও, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ফেলি। উত্তরগুলো দেওয়া আছে, তো আলাদা করে আর কিছু ইয়া করে নেই, কিন্তু আমরা আলোচনা করি। দেখো, লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কি কারণে? যদি তুমি টাকার লোভে লিখো, অর্থ লোভের জন্য যদি লেখো, তাহলে মানুষ কি চায় সেই জিনিসটা তোমার কি বেশি ইচ্ছা হবে, কিন্তু ওই যে তাতে কি হবে লোকরঞ্জন প্রবৃত্তি চলে আসবে। কেন? কারণ তুমি মানুষের রুচি ও শিক্ষা অনুযায়ী তুমি রচনা করবা, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের বা বাংলার মানুষের রুচি ও শিক্ষা তো উন্নত না, যে কারণে লোকরঞ্জন প্রবৃত্তি করলে সেটা কি অবশ্যই অকল্যাণজনক হয়ে আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলম্ব ছাপাতে বলেছেন কেন? বিলম্বে ছাপাইতে মানে হচ্ছে দেরি করতে বলছে কেন? কারণ তুমি যদি একটা লেখা লিখে রেখে দাও
তাহলে সেটার ভুল সংশোধন তুমি করতে পারবা খুব সহজেই। এই ভুল সংশোধন করার জন্যই কিন্তু তিনি বলেছেন একটা লেখা তৎক্ষণাৎ না ছাপাইতে। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বিবিধ প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? যশ বা খ্যাতির জন্য তিনি লিখতে নিষেধ করেছেন। একটা জিনিস মাথায় রাখবা যে পরামর্শগুলোতে শব্দ যেভাবে ব্যবহার করা হয়েছে, নিষেধ করা যশ, ঠিক আছে, অনুচিত কি, হানিকর কোনটা, এই জিনিসগুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ওই অনুযায়ী তোমার কিন্তু উত্তর আসবে। কোন জায়গায় অনেক লোক টাকার জন্য লেখে? ইউরোপে লেখে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে আরেকটু বলে দিই, লিখতে নিষেধ করেছেন, এখন যদি তুমি লেখো যে অর্থের জন্য, তাইলে কিন্তু হবে না। অর্থের জন্য লেখার ক্ষেত্রে কিন্তু তিনি বলেন নাই যে অর্থের জন্য লেখা নিষেধ, তিনি নিষেধ করেছেন হচ্ছে কি যশ, যশ বা খ্যাতির জন্য লিখবেন না, এভাবে বলা আছে। আচ্ছা, আমার কথা হচ্ছে কোন জায়গায় অর্থের জন্য, টাকার জন্য লেখে অনেকেই, সেটা হচ্ছে ইউরোপ। এখন ইউরোপে টাকার জন্য লিখলেও সমস্যা নাই, কেন? কারণ ইউরোপের যে সাহিত্য সেটা হচ্ছে কি আমাদের তুলনায় অনেক বেশি অগ্রসর, তাদের মানুষের রুচি এবং শিক্ষা আমাদের তুলনায় উন্নত, সেই কারণে ইউরোপে টাকার জন্য লিখলেও সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে যদি টাকার জন্য কেউ লেখে তাহলে সেটা অবশ্যই কি ক্ষতি নিয়ে আসে। ওকে, আমাদের এখনো কিসের দিন হয়নি? এই যে টাকার জন্য লেখার দিন হয়নি। কেন হয় নাই? কারণ আমাদের, কারণটা আমি লিখে দিই, কারণ রুচি ও শিক্ষা, আমাদের রুচি ও শিক্ষার মান খুবই নিম্ন। অর্থের জন্য লিখতে গেলে কি প্রবল হয়ে পড়ে? অর্থের জন্য যদি তুমি লিখতে চাও তাহলে সেটা লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে, অর্থাৎ মানুষ যা চায় তাই তুমি ডেলিভার করার চেষ্টা করো, কিন্তু তাদের রুচি খারাপ হয়, তোমার লেখাও খারাপ হয়, এই আর কি। যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অন্য উদ্দেশ্যে যদি কেউ লেখে তাহলে তাকে যাত্রাওয়ালা নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্ম, তাই অসত্য এবং কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু কি কখনোই লেখা উচিত না। এরপর কোন উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, এটা হচ্ছে কি মানব কল্যাণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি কেউ লেখে তাহলে সেটা হচ্ছে কি মহাপাপ। পরের প্রশ্ন, প্রাবন্ধিক কাব্য নাটক উপন্যাস কত বছর ফেলে রাখার কথা বলেছেন? 2-1 বছর। প্রবন্ধের ক্ষেত্রে ফেলে রেখে সেটা সংশোধন করলে দেখা যায় কি প্রবন্ধের অনেক দোষ আছে, আর কাব্য নাটক উপন্যাসের ক্ষেত্রে তিনি বলছেন 2-1 বছর একেবারে ফেলে রাখার জন্য, তাইলে ভালো হবে। কোনটি আপনি প্রকাশ পায়? বিদ্যা। বিদ্যা জাহির করার মতো কিছু না, বিদ্যা জাহির করতে নাই, যদি তোমার মনের মধ্যে মানে তোমার মধ্যে প্রকৃত বিদ্যা থাকে তাহলে সেটা কি আপনি প্রকাশ পাবে, আলাদা করে আর সেটা প্রকাশ করা বা জাহির করার দরকার হবে না। লেখার স্থানে স্থানে কোনটির প্রয়োজন হয়? লেখার স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয়, অর্থাৎ হাস্যরসাত্মক কোনো কিছু আর কি ব্যঙ্গ বলা হয় আর কি, ব্যঙ্গের প্রয়োজন হয়। প্রাবন্ধিক এখানকার প্রবন্ধে কি বেশি দেখতে পান? তিনি দেখতে পান সংস্কৃত, ফরাসি, জার্মান, ইংরেজি কোটেশন। যেই ভাষা আপনি জানেন না সেইটার কোটেশন না দেওয়াই ভালো, এটা বলছেন কিন্তু। তাহলে এই যে বিভিন্ন কোটেশন, যেই ভাষা জানেন না সেই ভাষার লেখকের লেখা আইনা আপনি দরকার নেই, এটা তিনি বর্তমানে বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন। কিসে অলংকার প্রয়োগের মানসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নাই, সেটা হচ্ছে কি শূন্য ভান্ডারে। তোমার যদি ভান্ডার পরিপূর্ণ থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী অলংকার বা ব্যঙ্গ রসাত্মক যে বিষয়গুলো সেগুলো এমনিতেই চলে আসবে, কিন্তু শূন্য ভান্ডারে এটা করলে কি খুবই বাজে দেখায় বা কদর্য হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। লেখক কাকে শ্রেষ্ঠ লেখক বলেছেন? তিনি বলেছেন সবচেয়ে ভালো অলংকার হচ্ছে সরলতা, তাহলে সরল ভাষায় যিনি বা সোজা কথায় যিনি হচ্ছে নিজের লেখা ফুটিয়ে তুলতে পারেন তিনি হচ্ছে কি শ্রেষ্ঠ লেখক। তাহলে উত্তর হচ্ছে কি যিনি সোজা কথায় মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন। এরপর কিসে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো নয়, সেটা হচ্ছে অনুকরণে। যদি তুমি কাউকে কি কপি করো, নকল করো,
তাহলে সেখানে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি না। প্রাবন্ধিক কি লিখতে নিষেধ করেছেন? যেই কথার প্রমাণ দেওয়া যাবে না সেটা লিখতে নিষেধ করেছেন। কেন? কারণ অনেক সময় কি যে প্রবন্ধ বলছি প্রমাণ প্রমাণ প্রকাশ করতে হয়, তখন যদি হাতে প্রমাণ না থাকে তাহলে তুমি সেটা কি করবা? প্রমাণ ছাড়া কোনো কিছু লেখা উচিত না, এটাই তিনি বলেছেন। লেখা কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষা কাদের পক্ষে সম্ভব নয়? যারা সাময়িক লেখক, ঠিক আছে, যারা সাময়িক সাহিত্যব্রতী বা সাময়িক লেখক তাদের পক্ষে কিছুকাল ফেলে রাখা সম্ভব নয়। এবারে আসি আমরা একটু প্রবন্ধের ব্যাখ্যায়। আচ্ছা, প্রবন্ধের ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, এখানে তিনি যেই জিনিসগুলো হচ্ছে কি সাজেশন গুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে বর্তমান সময়ের ভাষায় বা চলিত ভাষায় যে লেখা আছে সেইটা আর কি। এটা আমি যেভাবে ব্যাখ্যা করছি সেই জিনিসগুলো যেমন তুমি একটু দেখতে পারো, আমি যদি সরে দাঁড়াই, যে এই যে যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনিই আসিবে, এই জিনিসগুলো আর কি, যে বঙ্কিম এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন এইটা হচ্ছে এখানে তোমার ব্যাখ্যার মধ্যে ফুটায় তোলা হয়েছে। আমি যে জিনিসগুলো বললাম সেগুলাই কিন্তু এখানে হচ্ছে কি তোমার জন্য আলাদা করে বিশ্লেষণ করে দেওয়া আছে। যেমন দেখো, এই যে দ্বিতীয় ধাপটা যেটা ছিল টাকার জন্য না লেখার কথা, তাহলে এই যে এখানে দেখো এই যে টাকার জন্য সাহিত্য রচনা করা অনুচিত। ইউরোপে অনেকেই টাকার জন্য লেখে এবং কি তারা টাকাও পায় এবং লেখাও ভালো হয়, কিন্তু আমাদের দেশে এখনো তা প্রচলিত নয় বলেই তিনি বলেছেন কি অর্থের জন্য না লেখার জন্য। এভাবে কিন্তু তোমার প্রত্যেকটা আছে। এই যে লেখে যদি তুমি মনে করতে পারো যে বঙ্কিমচন্দ্রের মতে, এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু কি বঙ্কিমচন্দ্রের মতে, যদি কোনো লেখক হচ্ছে বুঝতে পারেন যে তিনি লিখলে দেশ ও জাতির মঙ্গল হবে বা ভালো হবে, তবেই তার উচিত লেখা রচনা করা বা সাহিত্য রচনা করা। নইলে আসলে কি অন্য উদ্দেশ্যে যদি লেখেন তাহলে তাকে কি যাত্রাওয়ালা বা নিচু মানের কাজ হিসেবে সেটাকে কি বর্ণনা করা হয়েছে, এবং সেটা অবশ্যই আমরা চাই না। ওকে, অসত্য যেটা সবসময় যা লিখবা তা হচ্ছে কি সত্য, যেটা কি মিথ্যা বা ধর্মবিরুদ্ধ হবে তা কখনোই লেখা উচিত নয়। অন্যকে কষ্ট দেওয়া বা নিজের স্বার্থের জন্য কোনো কিছু লেখাও উচিত না। পরে যদি দেখি আমরা 5 নম্বরে, লেখা হুট করে ছাপাইতে তিনি নিষেধ করেছেন, সেটা একটু লেখে সংশোধন করার মাধ্যমে তারপর ছাপানোর কথা বলেছেন। 6 যদি বলি, যে বিষয়ে কি অধিকার নাই সেই জিনিস লেখার দরকার নেই। সাময়িক সাহিত্যে বলে যার দ্বারা লেখক হওয়া সম্ভব নয় তার সেদিকে হস্তক্ষেপ করাটা উচিত নয়। কিন্তু এই সোজা কথাটা বর্তমানে কি মানা হচ্ছে না, কারণ অর্থাৎ যে কেউ লেখক হতে চায়, সবাই লেখক হইতে চায়। ওকে, 7 বিদ্যা প্রকাশ করা। যদি বিদ্যা থাকে তাহলে সেটা কি এমনিতেই প্রকাশ পাবে। অন্য ভাষার যে কোটেশন রয়েছে, অন্য ভাষার লেখকদের যে উদ্ধৃতি রয়েছে, সেইগুলা না করে কি নিজের যতটুকু আছে সেইটুকুই লেখা উচিত। তারপরে অলংকার বা ব্যঙ্গ বা রসিকতা করার জন্য জোর করে কমেডি করার দরকার নাই। যদি নিজের ভান্ডার থাকে সমৃদ্ধ তাহলে এমনিতেই জিনিসগুলা আসবে, শুধু শুধু চেষ্টা করে লাভ নাই। ওকে, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ মনে হবে যে এখানে খুব সুন্দর মিলে গেছে, তাহলে সেটা করতে হবে কি হয় কেটে দিতে হবে, নইলে বারবার কয়েকজনকে শোনায়া তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আসলে রাখা যায় কিনা। তো যদি ভালো না হয় তাহলে নিজের কাছেই মনে হবে যে না ঠিকঠাক হয় নাই, বন্ধু বান্ধবরা শুনাইতে তখন আর ইচ্ছা করবে না, আর তখন সেটা কেটে দিবে। 10 সরল ভাষায় বা সহজ ভাষায় যদি পাঠককে বোঝানো যায় তাহলেই সেটা সবচেয়ে বড় সার্থকতা। তো আলাদা করে কি এটাই শ্রেষ্ঠ অলংকার, সবচেয়ে ভালো অলংকারই হচ্ছে সরলতা। অনুকরণ করতে মানা করেছেন, কারণ অনুকরণ করলে দোষগুলাই অনুকৃত হয়, গুণগুলা না। তো যেহেতু গুণ অনুকৃত হচ্ছে না তাহলে অন্য আরেকজনের দোষ, লেখার যে দোষগুলো আছে সেগুলো অনুকরণ করে কি লেখার তো মান খারাপই হবে, তাই না? তারপরে প্রমাণ ছাড়া কোনো কিছু অবশ্যই লেখা যাবে না, প্রমাণ অবশ্যই হয় সংযুক্ত করতে হবে নইলে হাতে থাকতে হবে। এরপর বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা। তো সাহিত্যের উন্নতির জন্য বা বাংলার উন্নতির জন্য এই সাহিত্যগুলাই হচ্ছে কি সবচেয়ে বড় ভরসা, সেইটাই হচ্ছে আমাদের মাথায়
রাখতে হবে। আর সেই অনুযায়ী হচ্ছে কি সেগুলো অনুসরণ করে লেখা রচনা করতে হবে। এবারে আসি আমরা খুঁটিনাটি তথ্য দেখি যে কি কি জিনিস আসলে ওভারঅল আমরা জানি এই প্রবন্ধ সম্পর্কে। প্রথম লাইন, যশের জন্য লিখিবেন না। শেষ লাইন, এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। তাহলে দ্রুত উন্নতি হবে, এই জিনিসটা তিনি বলেছেন। ভাষারীতি সাধু ভাষায় রচিত একটা প্রবন্ধ। সাহিত্যের রূপ শ্রেণী, এটা একটা প্রবন্ধ, এটা গল্পও না উপন্যাসও না, এটা একটা কি প্রবন্ধ। নামকরণ, বিষয়বস্তুর অন্তর্নিহিত বক্তব্যের উপর ভিত্তি করে, অর্থাৎ এই বিষয়বস্তুটা হচ্ছে মূলত বাংলায় নতুন যে লেখকদের উত্থান ঘটতেছে তাদেরকে উদ্দেশ্য করে, তাহলে সেইটার উপর ভিত্তি করেই এই নামটা দেওয়া হয়েছে, যে নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর অন্তর্নিহিত বক্তব্যের। অন্তর্নিহিত মানে হচ্ছে কি অন্তর্নিহিত, এখানে একটা রেফ আছে, বিষয়বস্তুর ভেতরে ভেতরে থাকা বক্তব্য, এইটার উপর ভিত্তি করে হচ্ছে কি দেওয়া হয়েছে। মূল বাণী, উৎকৃষ্ট সাহিত্য রচনার লক্ষ্যে আদর্শ লেখকের করণীয়, অর্থাৎ একজন নতুন লেখক কি ভালো লেখা বা আদর্শ লেখক হওয়ার জন্য কিভাবে তার লেখার মান ভালো করতে পারেন সেই জন্য তার কি কি কাজ করতে হবে, এটাই এই প্রবন্ধের মূল উপজীব্য বা মূল বাণী। উৎস পরিচিতি তো আমরা জানি, বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। খুঁটিনাটি তথ্য, দেশ, ইউরোপ, ভাষা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, বাংলা, বাংলা, এই জিনিসগুলো হচ্ছে কি এখানে উল্লেখ আছে। দেশ সম্পর্কে ইউরোপের কথা বলা হয়েছে আর কি, মহাদেশ। আর ব্যাকরণিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যদি একটু বানানগুলা দেখি, কোন বানানগুলো আমাদের জানা দরকার, এডমিশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অনিষ্টকর, সৃষ্টি, গণ্য, পরনিন্দা, পরপীড়ন, এই বানানটা একটু দেখো। পরিহার্য, রঞ্জন, পরিপাট্য, অলংকার, ভান্ডার, ব্যঙ্গ, ভান্ডারে কিন্তু কি দন্ত ন। অনুকরণ, ব্রতী, দোষ, স্বার্থ সাধন, উৎকর্ষ, হস্তক্ষেপ, বিরক্তিকর, এই বানানগুলো একদম ভালো করে দেখেন। আমি একটু মুছে দিই, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি একটু ক্যামেরা থেকে সরে দাঁড়াই, যদি মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলা, পরবর্তীতে এই বানানগুলো কি লিখলা। এরপরে যদি আমরা যাই উচ্চারণগুলো একটু দেখো, এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে কোন শব্দটা আসলে কিভাবে উচ্চারিত হয়েছে, কোথায় হচ্ছে বর্ণের সংবৃত উচ্চারিত হয়েছে, কোথায় বিবৃত। বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এই জিনিসগুলা খুবই কাজে আসে। তো যেহেতু তোমার বাংলা প্রথম পত্রে একটা প্রবন্ধ আছে, এই প্রবন্ধটাতে যে বানানগুলো আছে সেই বানানগুলার উচ্চারণ একটু দেখলা, শব্দগুলোর উচ্চারণ দেখলা, তাহলে কিন্তু খুব সহজেই তোমার অনেক উচ্চারণ প্র্যাকটিস করা হয়ে যাবে। এরপর সন্ধি বিচ্ছেদ গুলো একটু দেখো যে কিভাবে কোন সন্ধি বিচ্ছেদ, এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে আমরা যাই, এখানে হচ্ছে এখানে প্রমিত উচ্চারণ লেখা কেন, এটা হচ্ছে সমাস, সমাস নির্ণয়। আগেরটাও কি উচ্চারণ লেখা না, আগেরটাই ঠিক আছে। তো এই সমাস নির্ণয়ের একটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কোন কোন সমাস কোনটা, এটা একটু দেখে রাখলা, পড়লা, লিখলা। এবারে আসি আমরা একটু প্রশ্ন সমাধানের মধ্যে, উত্তরটা দেওয়া যাই হোক, সমস্যা নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যধর্মী রচনা কত বছর ফেলে রেখে সংশোধন করলে উৎকর্ষ লাভ করে? সাহিত্যধর্মী রচনা বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে কাব্য, নাটক, উপন্যাস। তো এই কাব্য, নাটক, উপন্যাস এগুলো হচ্ছে কি 2-1 বৎসর, এখানে 2-1 বছর লেখা একেবারে বইয়ে যাবে, 2-1 বৎসর যদি তুমি ফেলিয়া রাখো, সাধু ভাষায় বছরটা হয়ে যায় কি বৎসর। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? রাজমোহনস ওয়াইফ, রেজিয়া, ক্যাপটিভ লেডি, এ গোল্ডেন এজ, রাজমোহনস ওয়াইফ। এগুলো হচ্ছে কি অ্যাডমিশনে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলা। তোমার এইখানে হচ্ছে একাডেমিক পার্টও থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এই প্রবন্ধটা হচ্ছে কি সিলেবাসে পূর্বে ছিল না, এই কারণে হচ্ছে আমরা একাডেমিক পার্ট খুব একটা দিতে পারি নাই। এটা কিন্তু হচ্ছে কি নতুন কারিকুলামে বেশি দিন হয় নাই আসলে যে এই প্রবন্ধটা যুক্ত হয়েছে আর কি, 1-2-3টা ব্যাচেরই হয়তো হচ্ছে এটা
সিলেবাসে ছিল আর কি। আর এর আগে তো অনেকগুলা ব্যাচ গেছে শর্ট সিলেবাসে, তারপর হচ্ছে বইও পরিবর্তিত হয়েছে, যেই কারণে হচ্ছে কি খুব বেশি প্রশ্ন নাই। তো অ্যাডমিশনে যে কয়টা প্রশ্ন আসছে সেগুলো যদি আমরা একটু দেখি। রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে? বিদ্যা প্রকাশের চেষ্টা অর্থাৎ তুমি যে বিদ্যা আছে সেটা জাহির করার দরকার নাই, যদি জাহির করতে যাও সেটা পাঠকের কাছে অনেক সময় কি বিরক্তিকর হয়ে উঠতে পারে। পাঠক পড়তে পড়তে বিরক্ত হবে যে সে হচ্ছে অতিরিক্ত বিদ্বান একটা ভাব দেখাইছে, এইটা আর কি পাঠকের মনে হইতে পারে। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি ড্যাশ লেখক। শ্রেষ্ঠ অলংকার হচ্ছে কি সরলতা। তো যে ব্যক্তি সহজ ভাষায় বুঝাইতে পারে তিনি হচ্ছে কি শ্রেষ্ঠ লেখক। সরলতা যদি শ্রেষ্ঠ অলংকার হয়, সেই শ্রেষ্ঠ অলংকার যে লেখক ব্যবহার করতে পারবেন তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ লেখক। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে শ্রেষ্ঠ অলংকার কোনটি? মাত্রই বললাম শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, এটাকে তুমি চাইলে সারল্য লিখতে পারো। সারল্য, সারল্য বা সরলতা, যেমন দারিদ্র বা দরিদ্রতা, এরকম আর কি। নিচের কোন গ্রন্থসমূহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয়? কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রঙ্গমঞ্চ, প্রবন্ধ। এই দুটো হচ্ছে কি উপন্যাস, এটা প্রবন্ধ। এটা আচ্ছা আমি দাগ না দিই, এটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্রের লেখা। কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দুর্গেশ নন্দিনী, তিনটাই হচ্ছে কি উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা। বিষবৃক্ষ, কমলাকান্তের দ্রব্য, লোক রহস্য, তিনটাই হচ্ছে কি বঙ্কিমচন্দ্রের লেখা। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিচিত্র প্রবন্ধ, তাহলে এই বিচিত্র প্রবন্ধ নামের কোনো কিছু কিন্তু কি লিখেন নাই। এটা হচ্ছে প্রকৃত উত্তর হচ্ছে এখানে আসবে কি বিবিধ প্রবন্ধ। বিবিধ প্রবন্ধ হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। তাহলে এই দুইটা বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস হলেও এটা না। তাহলে নিচের কোন গ্রন্থসমূহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয়? সি হচ্ছে আনসার। এক হিসাবে কি জানো এই প্রশ্নটা কিন্তু ভুল। দেখো কোন গ্রন্থসমূহ বঙ্কিমচন্দ্র, তাহলে এই দুইটা কি বঙ্কিমচন্দ্রের রচনা না? এই দুইটা তো বঙ্কিমচন্দ্রের রচনা, কেবল ওইটা না। ঠিক আছে, যাই হোক মূল বিষয়টা তো বুঝতে পারছো যে আসলে কি জানতে চাইছে। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গ্রন্থ নয়? এইখানে ঠিক আছে একটা একটা অপশন দেওয়া আছে, ঘরাযশী এটা না। বিজ্ঞান রসতা প্রবন্ধ গ্রন্থ, রাজসিংহ হচ্ছে কি তার উপন্যাস, মৃণালিনী হচ্ছে কি তার উপন্যাস। সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে এই উক্তিটি করেছেন। এরপর অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না, উক্তিটি কার? একই জিনিস একই গল্প প্রবন্ধে এটা বলা হয়েছে, বঙ্কিমচন্দ্র বলেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ একটি কি? এটা হচ্ছে যদি তুমি রাজসিংহ তোমার যদি পড়া না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 18-19 সালে আসছে। তাইলে এটা হচ্ছে কোত্থেকে নেওয়া জানো? এটা কিন্তু বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন থেকে নেওয়া না, এটা হচ্ছে বিড়াল থেকে নেওয়া, কিন্তু বিড়াল তোমাদের নাই। যাই হোক এটা একটা হচ্ছে কি ঐতিহাসিক উপন্যাস, ওই লেখক পরিচিতিতে এটা উল্লেখ ছিল, এই জন্য এটা আসছে। নিচের কোন গ্রন্থসমূহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয়? কপালকুণ্ডলা রচিত নয়, কি ব্যাপার, এটা কি হইল? ও আচ্ছা, এই যে বিচিত্র প্রবন্ধ, আমি আবার ভাবলাম যে এখানে বিবিধ প্রবন্ধ লেখা, তাহলে এটা আনসার দেওয়া কেন? যাই হোক কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, বিচিত্র প্রবন্ধ বলতে কিছু নাই, তিনি লিখেছেন হচ্ছে কি এই যে বিবিধ প্রবন্ধ, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, বাংলা সাহিত্যের কোন লেখককে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়? এটা আমরা লেখক পরিচিতিতে পড়ছি। সাহিত্য সম্রাট হচ্ছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চন্দ্রশেখর গ্রন্থের রচয়িতা কে? চন্দ্রশেখর গ্রন্থটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। আমি বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে কি তোমার এডমিশনে আসে, আবার হচ্ছে কি
ওই চাকরি ভর্তি পরীক্ষায় আসে, এইচএসসি তে তো আসি। আর এডমিশনে আবার একটা সুবিধা আছে, এটা কোথায় আসছিল, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি আহ লেখক পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে হচ্ছে প্রশ্ন আসে না আর্টসের ইউনিটে বিশেষ করে, কারণ 15টা এমসিকিউ। আগের গুলাতে আসতো কারণ তখন হচ্ছে 30টা এমসিকিউ ছিল, এই জন্য আসতো। ওকে, কোন উপন্যাস গুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অর্থাৎ কোনগুলা বঙ্কিমচন্দ্রের? কপালকুণ্ডলা, মৃণালিনী, সীতারাম, এই তিনটে হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এখানে সাম্যবাদ, কালান্তরবাদ, তারপরে কৃষ্ণচরিত্রবাদ, তারপরে এই যে ইন্দিরাবাদ, এগুলা বাদ, সবই বাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? তার প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। তিনি লিখেছিলেন যদিও রাজমোহন ওয়াইফ, কিন্তু প্রকাশিত হয় সর্বপ্রথম কোনটা? দুর্গেশ নন্দিনী। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়? চন্দ্রশেখর লেখা তার, সীতারাম তার লেখা, রাজসিংহ তার লেখা। চরিত্রহীন কি বঙ্কিমচন্দ্রের লেখা নয়। বঙ্কিমচন্দ্রের পেশাগত পদবি কি ছিল? তিনি বিএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পাশ করার পর সেই বছরেই, যে বছর তিনি পাশ করেন সেই বছরেই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চার শুরু কোন পত্রিকার মাধ্যমে? সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে তিনি কি সাহিত্য চর্চা শুরু করেন। পেশাগত জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন কে? আখতারুজ্জামান ইলিয়াস, আনিসুজ্জামান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে ছিলেন ম্যাজিস্ট্রেট। তাহলে এই পর্যন্তই, আর নাই। তো বুঝতেই পারতেছো কি ধরনের প্রশ্ন আসবে। আর যদি তোমার প্রবন্ধটা ভালো করে পড়া থাকে, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি ভালো করে পড়া থাকে, তাহলে আশা করি এইটা থেকে প্রশ্ন আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ভালো করে যদি তুমি পড়ো, প্রবন্ধটার মূল কথাগুলো যদি বুঝতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবা। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।